কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? পরীক্ষা মরীক্ষা সবার শেষ? জি ভাই। জি স্যার, শেষ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। পরীক্ষা তো দেছো, যেরকম মানে পাশ করার মধ্যে দেছো নাকি কোনো রকম দিয়ে আসছো? না স্যার, ইনশাল্লাহ পাস। আচ্ছা, পাশ হয়ে গেলে হচ্ছে, আল্লাহ না। ওকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা শেষ? ফাইন স্যার? জি ভাই শেষ হয়েছে। ওকে, আচ্ছা আমরা 6 অধ্যায় শুরু করব। আমরা যাওয়ার আগে মানে ছুটিতে যাওয়ার আগে 7 অধ্যায় পড়ছিলাম। 7 অধ্যায়, 7 অধ্যায়ের একটা সিকিউ রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দিব। ওটার জন্য আমি অনলাইন ক্লাস দিচ্ছি না, ওটা আমি রেকর্ড করে দিব, ওটা তোমরা দেখে নিবা। আমরা 6 অধ্যায় শুরু করব। ভাই সিকিউ সলভের ক্লাস একটা খুবই প্রয়োজন। এটার একটা সিকিউ সলভের ক্লাস দেন। সাতের, হ্যাঁ সাতের। সাথের কি সিকিউ ক্লাস অনলাইন দিব নাকি রেকর্ডেড দিব? রেকর্ডেড দেন, প্রবলেম হলে আপনাকে ইয়া করব আর কি। হ্যাঁ। না ভাই অনলাইন দিয়ে দেন। অনলাইনে দি এসে আমার তো বোর্ডে কোশ্চেন লিখতে পাগল হয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। ওকে ওকে ভাই। ঠিক আছে, এবার 6 অধ্যায় আসো। 6, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য আমরা প্রথমে যেটা জানা দরকার, কোণ কয় ভাবে প্রকাশ করা হয়, কোণের একক কত রকম। দেখো, কোণের একক বা কোণ প্রকাশের একক দুই টাইপের। একটা হচ্ছে তোমার ডিগ্রি, আরেকটা হচ্ছে রেডিয়ান। তোমরা একটু আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের আশা করি আজকে এবং পরের ক্লাস হইলে এর 90% শেষ হয়ে যাবে। 6 অধ্যায়ের অনেক ছোট অধ্যায়, 90% শেষ হয়ে যাবে। দেখো, কোণ প্রকাশে একক দুই টাইপের, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রিকে তো আমরা এরকম ভাবে প্রকাশ করে থাকি, আর রেডিয়ানকে আমরা টু দি পাওয়ার সি দ্বারা প্রকাশ করে থাকি। ডিগ্রি, রেডিয়ান। এবার দেখো, আমরা কি জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। খেয়াল রেখো, আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। এটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের মনে হয় ডিগ্রি আর রেডিয়ানের অঙ্ক 9 টেনেও ছিল। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। তার মানে যদি তোমাকে আমি বলতাম ভাইয়া তুমি হচ্ছে 37 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, 37 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, তুমি কি করতা? জাস্ট 37 এর সাথে পাই বাই 180 গুণ করে দিতাম, তাই তো? 1 ডিগ্রি সমান এত রেডিয়ান হলে 37 সমান তো বেশি হবে, তার মানে গুণ হয়ে যাবে। আবার যদি তোমাকে আমি 1 রেডিয়ান সমান সমান এত ডিগ্রি বলতাম, আমি যদি তোমাকে পাই বাই 3 রেডিয়ান দিতাম, বলতাম এটাকে ডিগ্রিতে প্রকাশ করো, কি করতাম? 180 বাই পাই এর সাথে এই পাই বাই 3 কে গুণ করে দিতাম, তখন এই পাই পাই কেটে যেত, এখানে থাকতো 60 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে নরমালি আমরা ডিগ্রিকে রেডিয়ানে, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে পারি। বাট সমস্যা হচ্ছে আমাদের একটু আরেকটু ছোট এককে যাও। দেখো, ডিগ্রি থেকে ছোট একক হচ্ছে মিনিট, আর মিনিট থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড। মানে কোণের ডিগ্রি থেকেও ছোট একক হচ্ছে মিনিট। মিনিটকে আমরা হচ্ছে এই একটা দাগ দ্বারা প্রকাশ করি, আর তার থেকেও ছোট একক হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা দুটো দাগ দ্বারা প্রকাশ করি। দেখো, প্রথমে কি বললাম, কোণের একক ডিগ্রি, ডিগ্রির থেকেও ছোট একক হচ্ছে মিনিট, মিনিটের থেকেও ছোট একক হচ্ছে আমার সেকেন্ড। এবার যদি তাই হয় আমরা লিখতে পারি, খেয়াল রাখবেন, 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড, 1 ডিগ্রি সমান সমান 60 সেকেন্ড, আর 1 মিনিট সমান সমান 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। এবার আমরা অঙ্ক যখন আসবে করব কি করে? দেখো, আমাদের অঙ্ক আসবে এমন যে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড, এমন হচ্ছে তোমার অঙ্ক আসবে। তোমাকে বলবে এটাকে দেখো ডিগ্রিতে আছে না, ডিগ্রি তার ছোট একক হচ্ছে মিনিট, তার ছোট একক হচ্ছে সেকেন্ড, এইটাকে তোমার হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে হবে।
তখন তোমরা কিভাবে করো, এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করবো। আচ্ছা আমি একটা কাজ করি, পুরোটা মুছে দিই, দিয়ে এটাকে একটু রেডিয়ানে প্রকাশ করি। কি বললাম, 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করতে হবে, এটাকে আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করতে হয়, তবে দেখো তো আমি 60 এই যে 45 এটা কিসে আছে ভাই, সেকেন্ডে আছে না। প্রথমে কি করব, এটাকে আমি মিনিটে প্রকাশ করব। এই যে 45 সেকেন্ড আছে, এটাকে আমি কি করব, মিনিটে প্রকাশ করব। এখন আমি একটু কি বললাম যে ভাইয়া 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। যদি 60 সেকেন্ডে তোমার 1 মিনিট হয়, তবে 1 সেকেন্ডে কত মিনিট? ধরো তুমি উল্টা লিখতাম, তোমাদের একক নিয়মেই পড়াই আছে, তোমার 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, তুমি 45 সেকেন্ডে কত মিনিট? তখন কি করতাম, 1 সেকেন্ডে তার মানে 1/60 মিনিট, 45 সেকেন্ডে 45/60 মিনিট। যদি এইভাবে আমাদের করা দরকার, আমরা কি করব, সেকেন্ডকে মিনিটে দিতে গেলে 60 দ্বারা ভাগ করব, সেকেন্ডকে মিনিটে দিতে গেলে 60 দ্বারা ভাগ করব, তার মানে 45 ভাগ হচ্ছে 60, এত মিনিট। দেখেন দুইটাই 5 দ্বারা কাটাকাটি করা যায়, দুইটাই হচ্ছে তোমার 5 দ্বারা কাটাকাটি করা যায়, কত থাকে? আচ্ছা দুইটাই 15 দ্বারা কাটা যায়, একটু বড় করে কাটি। এটা কত থাকে? 3 15 45, 4 15 হচ্ছে 60। তার মানে আমি 45 মিনিট সেকেন্ডকে 3/4 মিনিট লিখতে পারি, গেল। এবার আমি এইটাকে দেখো, এই 33 মিনিট 45 সেকেন্ড আমি কি করব, 45 কে আমি অলরেডি মিনিটে প্রকাশ করে ফেলছি। তার মানে এই যে 45 সেকেন্ডের জায়গায় আমি 3/4 মিনিট লিখতে পারি। এখন এখানে কিন্তু যোগ বা গুণ করা যাবে না, এইটা হচ্ছে কি তোমরা অপ্রকৃত ভগ্নাংশ করতে না, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি 33 পূর্ণ 3/4। তখন কি করা হইতো, তখন তোমরা কি করতা, এই 4 33 সাথে গুণ করতা, আর যা পাইতা তার সাথে 3 যোগ করতা। এই 4 33 এর সাথে গুণ করতা, এবং যা পাইতা তার সাথে হচ্ছে তুমি এই 4 থেকে গুণ করতে, তার সাথে 3 হচ্ছে যোগ করতা। দেখো এইটা যদি তুমি 33 এর সাথে গুণ করো, পাবা হচ্ছে 132। এই 4 33 এর সাথে গুণ করলে পাবো 132, তার সাথে 3 গুণ করলে কত পাবো, 135। তাহলে এটা হবে 135/4 মিনিট। কি বললাম, এটা আমি কত পাইছি, 33 মিনিট 45 সেকেন্ড। আমি কি লিখতে পারি, 135/4 মিনিট। এবার এটাকে মিনিটে পাইছি, তারপর এটা কি আছে, ডিগ্রি। আমাকে তো ডিগ্রিতে লাগবে, ডিগ্রি ছাড়া আমি রেডিয়ানে প্রকাশ করতে পারবো না। সো আমি কি করব, এই পুরোটাকে এবার ডিগ্রিতে নিয়ে যাব। এত মিনিটকে ডিগ্রিতে কি করে নেয়, ডিগ্রিতে মিনিটকে ডিগ্রিতে দিতে গেলে কি করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। মিনিটকে ডিগ্রিতে দিতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে, কেন, 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ডিগ্রি। তার মানে এটাকে আমার চেঞ্জ করতে গেলে আমার এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। যেমনি আমি 60 দ্বারা ভাগ করে দিব, দেখো এইখানে কাটাকাটি যায়, এই জায়গা কাটাকাটি যায়। আমরা কি করতে পারি, কত দিয়ে কাটতে পারি? আচ্ছা আমি ছোট করে কাটি, হ্যাঁ তোমাদের বোঝার জন্য ছোট করে কাটি। দেখো 5 দ্বারা কাটা যায়, 5 দুগুণী 10, 5 সাতা 35। এটাও 5 দ্বারা কাটা যায়, 5 12 60। ওকে, এবার এটাও 3 দ্বারা কাটা যায়, এটাও 3 দ্বারা কাটা যায়, 3 4 12। তার মানে কত থাকে, 9/16 থাকে, 9/16 ডিগ্রি। তার মানে এই পুরোটার মান পাচ্ছি আমি কত, 9/16 ডিগ্রি। এবার আসো 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। 18 ডিগ্রি থেকে গেল, এইটুকের মান এই যে 33 মিনিট 45 সেকেন্ডের মান আমি কত পাইছি, আমি পাইছি হচ্ছে 9/36 ডিগ্রি। খেয়াল করে 9/36 ডিগ্রি পাইছি।
এই সাইডে মুছে দিলাম, দিয়ে এই যে 9/16 ডিগ্রিকে এখানে রেখে দিই। তাহলে এই যে 33 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে আমি কি লিখতে পারি 9/16 ডিগ্রি। এবার একইভাবে এই 16 এর সাথে 18 গুণ তার সাথে 9 যোগ, দেখো আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। এই 18 গুণ 16 করলে কত আসবে 288, তার সাথে 9 যোগ করলে কত আসবে 297। তার মানে এখানে থেকে 297 বাই হচ্ছে 16 ডিগ্রি। এই দুটোর মধ্যে কোন কিছু কাটা যায়? না। যখন যায় না আমি ডিগ্রি পাইছি। দেখো তো এই যে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে আমি ডিগ্রিতে প্রকাশ করে ফেলছি। এবার এটাকে আমি কি করব রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। তখন আমি এখানে কি করতে পারি ভাইয়া 297/16 ইনটু π/180 করতে পারি। এত রেডিয়ান যে মান থাকবে ক্যালকুলেট করব, যে মান থাকবে সেটা হচ্ছে আমার आंसर। ক্যালকুলেটরে করার পরে যে মান থাকবে সেটা হচ্ছে আমার आंसर। 33 পাই বাই হচ্ছে 320, এই হচ্ছে आंसर থাকবে এত রেডিয়ান। খেয়াল করো আমরা কি করলাম ভাইয়া এই যে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম। কি করলাম প্রথমে এই যে সেকেন্ড ছিল সেকেন্ডকে আমি মিনিট বানাইছি, তারপরে এই যে দুটো মিলে একটা মিনিট হইলো এই মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে গেছি। আবার যখন আমি পুরো এই 18 ডিগ্রির সাথে এই যে মানটা 33 ডিগ্রি 45 মিনিটে যে ডিগ্রির মানটা বসাইছি, বসে একটা ডিগ্রি পাইছি টোটাল একসাথে, সেটাকে আমি কি করছি রেডিয়ানে নিয়ে গেছি। অঙ্কটা কি বোঝা গেছে? দেখো অঙ্কটা খুবই সহজ, অঙ্কটা সহজ, আমরা 9 তেও পড়া আছে, আমাদের কঠিন হওয়ার কথা না। বাট এইটাই অধ্যায়ের অঙ্কগুলো এরকম টাইপের, সো অঙ্ক ইজি লাগবে। কেউ না বুঝতে পারলে কিন্তু আমাকে বলো, আমি কিন্তু একটা অঙ্ক করাই দিব, আর করাই দিব না। ওকে, ধরলাম তোমরা বুঝছো। এবার আসো, আচ্ছা আমি কি রেকর্ড করতেছি ক্লাস? হ্যাঁ রেকর্ড চলতেছে। ওকে, এবার ধরেন এটা গেল কি ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে প্রকাশ করছো, এবার হচ্ছে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। ধরো তোমার বইয়ের অঙ্ক 2 এর হচ্ছে এক দাগ 5 π/16 রেডিয়ান আছে, 5 π/16 রেডিয়ান আছে। তোমার কাজ হচ্ছে এইটাকে ডিগ্রিতে প্রকাশ করা। এখন আমরা কি বলছিলাম স্যার 1 রেডিয়ান সমান সমান 180/π ডিগ্রি, পাই না 1 রেডিয়ান সমান সমান হচ্ছে 180/π ডিগ্রি। তার মানে আমার যখন এই রেডিয়ানটাকে ডিগ্রিতে প্রকাশ করতে আমার কি করব জাস্ট এটার সাথে ধরে এমনি 180/π গুণ করে দিব। তখন আমার এই পাই কাটা, আর দেখবেন 4 দ্বারা কাটা যাচ্ছে। আমি একটু কেটে দিই তোমাদের, এটাকে 4 দ্বারা কাটা যায়, 4 4 16, এটাকে 4 দ্বারা কাটা যায়, 4 45 হচ্ছে 180। তখন এই মানটা থাকে হচ্ছে 45 গুণ 5 ভাগ 4। কোনো কিছু কাটাকাটি যায় না, এটা না লিখলেও চলতো। 5 5 25 5 না থাকে 2 222/4 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটাকে তোমরা দশমিকে নিয়ে রাখবা, এই টাইপের অঙ্ককে তোমরা দশমিকে নিয়ে অ্যানসার করবা। 56 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যানসার। এইটা হচ্ছে তোমার অ্যানসার। কারণ আমরা এখানে কি দেখলাম টাইম অন করলাম মাত্র। 25 মিনিট হবে মনে হয়। আবার বলো 25 মিনিট হবে মনে হয়। এটা 25 মিনিট হবে? জি, কারণ আমি করি নাই, আমাদের পড়া রয়েছে, দাঁড়াও দেখি। ও আচ্ছা সরি হ্যাঁ 25 মিনিট হবে, সরি এটা 25 মিনিট। ওকে, ঠিক আছে। এবার 25 মিনিট হবে। 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 25 মিনিট হবে।
গেল, এটা টাইপ 1 ছিল, বাট আনফরচুনেটলি টাইপ 1 এর অঙ্ক আসবে না। সো আশা করি আপনারা তারপরে যদি বাইচান্স চলে আসে কোনো সিকিউতে বা এমসিকিউ তোমরা করতে পারবা। এবার আসা হচ্ছে টাইপ 2 তে। সবার আগে টাইপ 2 তে যাওয়ার জন্য দেখো এই ডিগ্রি রেডিয়ান করার দরকার ছিল টাইপ 2 এর জন্য। ধরো আচ্ছা সবার আগে একটু বোঝায় আসি প্রগমন কি জিনিস। হোয়াট ইজ প্রগমন? তোমরা ধারা পড়ছো না সবাই? সবাই মনে হয় ধারা পড়ছো, হ্যাঁ? ধারায় কি করতা তোমরা একটু নরমালি বুঝো। ধারা কি ছিল স্যার? এইটা একটা ধারা, এইটা ধারা। তারপরে এটা একটা ধারা। এই দুই ধারা পার্থক্য কি ছিল? এই দুই ধারার পার্থক্য কি? একটা হচ্ছে তারপরে তো স্যার এখানে কি এই 1 এর সাথে 2 যোগ করলে 3 পাই, আবার 3 এর সাথে 2 যোগ করলে 5 পাই, আবার 5 এর সাথে 2 যোগ করলে 7 পাবো। এটা কি টাইপের ধারা? এটা হচ্ছে সমান্তর ধারা। এটা হচ্ছে ছিল কি সমান্তর ধারা, হ্যাঁ? তারপরে এখানে খেয়াল করেন, এখানে 1 এর সাথে 3 গুণ করলে 3 পাচ্ছেন, আবার 3 এর সাথে 9 3 গুণ করলে 9 পাচ্ছেন, 9 এর সাথে 3 গুণ করলে আপনারা 27 পাচ্ছেন। এটা কি ছিল? গুণোত্তর ধারা ছিল না? আমি যদি গুগলে যে সংজ্ঞা আছে, বইয়ে যে সংজ্ঞা আছে, এগুলো না দিয়ে নরমালি বুঝাই, যে সমান্তর মানে যে সমান্তর রাশিগুলোর মধ্যে দেখো সমান্তরে কি হয়, সমান্তর পদগুলো কেমন, যেখানে তাদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত থাকে। যদি এদের মাঝখানে প্লাস না থাকতো, যা পাইতাম যে পদগুলোকে পরপর বসে যেটা পাইতাম এটা বলে প্রগমন। মানে ধরো তোমার ক্রম অনুসারে তুমি কিছু পদ পাইছো। ধরো তুমি আর তোমরা আচ্ছা ধরো তোমরা ধরো কিছু স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো। তোমরা ধরো 4 বন্ধু পরীক্ষা দিয়েছো। তোমার এক বন্ধু নাম্বার পাইছে হচ্ছে 10, একজন পাইছে 20, একজন পাইছে 30, একজন পাইছে 40। দেখো তো এই যে তোমাদের পদগুলো নাম্বারগুলো এরা কোন প্রগমনে আছে? এটা 10 করে বেশি আছে না? এরা আছে সমান্তর প্রগমনে। এটা বলে প্রগমন। যখন তুমি আমি যদি বইয়ের ভাষা না বলি, আমি কিন্তু বইয়ের ভাষায় বলতেছি না সংজ্ঞা, কারণ কি সংজ্ঞা তোমার লিখতে হবে না কোথাও, জাস্ট বুঝে নাও। এই ধারার মতোই জাস্ট কি হচ্ছে তাদের মাঝখানে কোনো যোগ নাই, তারা আলাদা আলাদা ভিন্ন পদ। যেমন ধরো তোমার হাতে কোণ আছে, একটা ত্রিভুজের 3টা কোণ। এখন একটা কোণ 30, একটা 60, একটা 90, কিন্তু হইতে পারে দেখো একটা কোণ 30, একটা 60, একটা 90, কিন্তু সম্ভব, সমগ্র ত্রিভুজেই সম্ভব। ঠিক আছে? যদি এটা সম্ভব হয়, দেখেন তো প্রত্যেকের মধ্যে পার্থক্য কত? এরা কি প্রগমনে আছে না? কোন প্রগমনে আছে পরে হিসাব। এরা কিন্তু নির্দিষ্ট মানে কি বলে সত্যের সাপেক্ষে বাড়ছে বা কমতেছে, তখন এটা বলে প্রগমন। এই প্রগমন 3 প্রকার। আমাদের প্রগমন লাগবে। প্রগমন 3 প্রকার। একটা হচ্ছে আচ্ছা আমি লিখে দিই প্রগমন কয় প্রকার, লিখে দিই আমি। সমান্তর প্রগমন, একটা হচ্ছে সমান্তর প্রগমন, একটা হচ্ছে তোমার গুণোত্তর প্রগমন, আর একটা হচ্ছে বিপরীত প্রগমন বা কিছু জায়গায় বিপরীত প্রগমন বা কিছু জায়গায় এটা ভাজিত প্রগমন লেখা আছে, অথবা সমান্তর প্রগমনের বিপরীত প্রগমন লেখা আছে। ঠিক আছে? বাট আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র এই দুটো জিনিস আমাদের লাগবে, একটা সমান্তর প্রগমন, একটা হচ্ছে গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমনের ব্যাপারটা বুঝো। সমান্তর ধারায় কি হইতো ভাইয়া? দুইটা পদের মধ্যে সমান্তর ধারায় দুইটা পদের মধ্যে একটা অন্তর থাকতো না, বিয়োগ থাকতো, তাই তো? চিন্তা করো যে সমান্তর কোণ হয়, ধরো একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ, আরেকটা কোণ ধরো 10 করে বাড়তেছে, তারপরটা কত হবে? 30 যোগ 10, তারপরটা কি হবে? 30 যোগ 20, তাই তো? 10 করে করে বাড়বে, বা তার আগেরটা কি হওয়া উচিত? 30 মাইনাস 10, কারণ এটার সাথে 10 যোগ করলে এটা পাবো, এটার সাথে 10 যোগ করলে এটা পাবো। এটা সমান্তর প্রগমনে আছে। তার মানে আমার যদি কোনো অঙ্কে বলে কোনগুলো সমান্তর প্রগমনে আছে, আমি ধরি আমার একটা কোণ আলফা, হ্যাঁ,
ধরলাম কোণগুলো সমান্তর প্রগমন আছে, তার মানে কি বাকি কোণগুলো এর সাথে নির্দিষ্ট ইসা থাকবে না, পার্থক্য থাকবে না, নির্দিষ্ট ব্যবধান থাকবে। ধর আমি ধরে নিলাম এই ব্যবধান হচ্ছে বিটা, ধর আমি ধরে নিচ্ছি এই ব্যবধান হচ্ছে বিটা, তার মানে এর পরের কোণটা কি হওয়া উচিত? আলফা প্লাস বিটা। তারপরটা কি হওয়া উচিত? আলফা প্লাস 2 বিটা। বাট আমি এই 2 বিটা না লিখে আমি তো এর আগেরটাও লিখতে পারি, আলফা মাইনাস বিটা। ভালো করে জিনিসটা খেয়াল করে দেখো সমান্তর প্রগমনের কাজ কিভাবে করতেছো তুমি। যে ভাই একটা কোণ যদি আমার আলফা হয় এবং এই কোণের সাথে পরবর্তী বা আগের কোণের পার্থক্য যদি বিটা হয়, তবে একটা আলফা হইলে একটা আলফা প্লাস বিটা, তার আগেরটা কি আলফা মাইনাস বিটা। যেখানে বুঝবা না আমার সাথে জিজ্ঞেস করবা। যারা ক্লাস করতেছো, যারা করতেছো না খুবই ভালো কথা, যারা করতেছো যেখানে বুঝবা না সাথে জিজ্ঞেস করবা। আর ধরো গুণোত্তর প্রগমন, ধরো এই গুণোত্তর প্রগমনে একটা কোণ হচ্ছে আলফা। গুণোত্তর মানে কি? এর পরের কোণের সাথে একটা নির্দিষ্ট অনুপাত আছে, মানে এর সাথে কোনো কিছু নির্দিষ্ট জিনিস গুণ করলে পরেরটা পাবো। আমি ধরলাম এই কোণ আর এর পরের কোণের অনুপাত হচ্ছে আর, তার মানে এটা যদি আলফা হয় পরেরটা কি হওয়া উচিত? আলফা গুণ আর, তারপরটা কি হচ্ছে আলফা ইনটু আর স্কয়ার, তাই তো? যে আর আর করে প্রত্যেকটা বাড়বে, যে একটু এই বলতেছিলাম না যে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27, 3 করে প্রতিটাই বাড়তেছিল, 3 করে প্রতিটাই বাড়তেছিল। সো একই ভাবে গুণোত্তর পুরো বাড়তে থাকবে, বাট আমি পরেরটা নিব না। খেয়াল করে আলফা বাই আর যদি লিখি আমি, এটার সাথে আর গুণ করলে আলফা পাবো, আলফার সাথে আর গুণ করলে আলফা ইনটু আর পাবো। তার মানে কি এই তিনটা কোণ গুণোত্তর প্রগমনে আছে। খেয়াল দেখো এটা আমাদের লাগবে, এখনই আমি যে অঙ্ক ধরবো তাতেই লাগবে। এটা হচ্ছে সমান্তর প্রগমন আর এটা হচ্ছে আমার গুণোত্তর প্রগমন। আর ভাজিত প্রগমন কি জিনিস? এটা হচ্ছে সমান্তর প্রগমনের ঠিক উল্টা। সমান্তর প্রগমনের ঠিক উল্টা মানে কি? এই সমান্তর প্রগমনে কি আছে? আলফা আছে না? গুণোত্তর প্রগমনে এটা হয়ে যাবে 1 বাই আলফা। এখানে আছে আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে 1 বাই আলফা প্লাস বিটা। আর এর আগেরটা হয়ে যাবে 1 বাই আলফা মাইনাস বিটা। সমান ভাজিত প্রগমন হচ্ছে সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত বলতে কি বোঝায়? ভালো এই যে এই টার্মগুলো ভালো করে বুঝো। গৌণিক বিপরীত কি জিনিস? গৌণিক বিপরীত আমি এখানে লিখি, গৌণিক বিপরীত কি জিনিস? গৌণিক বিপরীত, ধরো তোমার একটা মূল হচ্ছে x, তোমার হাতে একটা মান আছে x, এর গৌণিক বিপরীত কি হবে? 1 বাই x। তার মানে কেন? এই দুটো গুণ করলে যাতে অ্যানসার আসে 1, এটা বলে গৌণিক বিপরীত। তার মানে ভাজিত প্রগমন হচ্ছে সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। আচ্ছা এই যে বেসিক কথাবার্তা কে কোথায় বোঝো না আমাকে একটু বলো, আমি আবার আসি এখানে। আচ্ছা কেউ যখন কিছু বলতেছো না আশা করি বুঝতে পারছো, তবে অঙ্কে আসবো। এবার চলে যাওয়া হচ্ছে টাইপ 2 এর 2 নাম্বার, মানে 3 এর দিকে। অঙ্কটা আমি লিখেও দিই, যদিও অঙ্কটা আমি লিখে দিই। ভাইয়া আরেকবার একটু সামারি করেন প্লিজ। ওকে দেখো, প্রগমন 3 প্রকার। প্রগমন কি বললাম? যে তুমি একটা নির্দিষ্ট শর্তে পদের মান বৃদ্ধি হচ্ছে বা কমছে, সেটা গুণ সমান্তর হইতে পারে, গুণোত্তর হইতে পারে, বিপরীত প্রগমনে হইতে পারে। প্রগমন 3 প্রকার, সমান্তর, গুণোত্তর, বিপরীত। এখন দেখো সমান্তর প্রগমন যা সমান্তর ধারাও তাই একই কথা, সেম। যে সমান্তর ধারায় কি হয়? যে ভাই একটা মূল যদি 2 হয়, তারপরেরটা 4 2 করে বাড়তেছে, তারপরেরটা 6, তারপরেরটা 8, প্রতিটার মধ্যে 2 করে বাড়তেছে। একই ভাবে ধরো তোমার কাছে তিনটা কোণ আছে, ত্রিভুজের তিনটা কোণ। এই ত্রিভুজের তিন কোণের এক কোণ হচ্ছে আলফা ধরলাম, বাকি কোণগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে বিটা। মানে এখানে পার্থক্য যেমন 2 না, এখানে পার্থক্য হচ্ছে বিটা। তার মানে একটা আলফা আর একটা কি আলফা প্লাস বিটা, তারপরটা কি হওয়া উচিত? আলফা প্লাস 2 বিটা। এখন আমি আলফা প্লাস 2 বিটা আনলে কি করছি? এটা আলফা হলে এর আগেরটা কি হওয়া উচিত? আলফা মাইনাস বিটা না? কারণ আলফা মাইনাস বিটার সাথে আলফা যোগ করলে সরি, আলফা মাইনাস বিটার সাথে বিটা যোগ করলে আলফা পাবো, এই আলফার সাথে বিটা যোগ করলে আলফা প্লাস বিটা পাবো। তার মানে এই প্রত্যেকটার মধ্যে দেখো পার্থক্য কি? বিটা। তার মানে এটা কি সমান্তর প্রগমনে আছে? যখন একাধিক পদের মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান থাকে তাকে সেটা সমান্তর প্রগমন বলা হয়। আর গুণোত্তর প্রগমন কি? দেখো এখানে আমি তিনটা মূল লিখছি, একটা আলফা বাই আর, একটা আলফা ইনটু আর। দেখেন তো এই প্রত্যেকটা মূলের মাঝখানে
অনুপাতের পার্থক্য মানে এটার সাথে আলফা হবে আর এর সাথে আর গুণ করলে আলফা পাবো, আলফার সাথে আর গুণ করলে আলফা ইনটু আর পাবো। তার মানে এটা হচ্ছে গুণোত্তর প্রগমনে আছে। সো আমরা একটু ধরে নিব, এই অঙ্কগুলো আমরা ধরে নিব। আর ভাজিত প্রগমন কি জিনিস? এই গুণ সমান্তর প্রগমনের ঠিক উল্টা। মানে যদি তোমার সমান্তর প্রগমনে একটা মূল আলফা হয়, এখানে হবে কি 1 বাই আলফা। একটা যদি আলফা প্লাস বিটা হয়, এটা হবে 1 বাই আলফা প্লাস বিটা। একটা যদি হয় আলফা মাইনাস বিটা, এটা হবে কি 1 বাই আলফা মাইনাস বিটা। এটা হচ্ছে ঠিক উল্টা। ভাইয়া, হ্যাঁ ভাই বলো। এই বিপরীত প্রগমন বা ভাজিত প্রগমন কি সমান্তর প্রগমনেরই বিপরীত হবে নাকি গুণোত্তর প্রগমনেরই বিপরীত হবে? না না, শুধু সমান্তর প্রগমনের বিপরীত হবে, শুধুমাত্র সমান্তর প্রগমনের বিপরীত। দাঁড়াও একটু, আচ্ছা এইটা শুধুমাত্র হচ্ছে তোমার সমান্তর প্রগমনের বিপরীত হবে। এটা ভাজিত প্রগমন শুধু সমান্তর প্রগমনের বিপরীত, এই জন্য এটাকে আমি এইভাবে লিখতে পারি, সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। আমরা লিখেও দিছিলাম ভাজিত প্রগমন হচ্ছে সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। নাই তোমাদের মনে হয় বহুপদী যখন করাইছিলাম তখন মনে হয় আমি লিখেই দিছিলাম যে এটা হচ্ছে ভাজিত প্রগমন বলতে বোঝায় সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত। আর গৌণিক বিপরীত কি জিনিস? যদি একটা x হয় আর একটা হচ্ছে 1 বাই x, মানে এমন দুটো পদ যাদের গুণ করলে মান পাবো 1, তাকে বলে গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত কি বললাম? এমন দুটো পদ যাদের গুণফল হবে 1, তার মানে একটা x হলে একটা 1 বাই x। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্রগমনের তিনটা ধাপ। এবার আসো অঙ্কে, এবার আসো হচ্ছে অঙ্কে। কালকে থেকে ইন্টার পরীক্ষা, তো এই যে তোমাদের ক্লাসের মাঝখানে দেখি ইন্টার স্টুডেন্ট ফোন দিচ্ছে দোয়া চাওয়ার জন্য। এবং সারা বছর ধরো যারা সারা বছর পড়িছো এদের আমার দোয়া না হলেও চলবে, কিন্তু তোমরা তো ফার্স্ট ইয়ার, যদি আগামী একটা বছর না পড়ো তবে আমি কেন সারা বাংলাদেশ সব সাল যদি মিলাদ দিয়েও দোয়া করি তাও এ প্লাস হইতে নো। সো যারা ফার্স্ট ইয়ারে বর্তমানে আছেন একটু ভালো করে পড়েন। ওকে ভাইয়া পরীক্ষার হলের কার্ড একটু দয়া করলে পাস হয়েছি। বুঝি না, এবার বলো। পরীক্ষার হলের যে গার্ড পরে উনি একটু দয়া করলে পাঠিয়েছি। কোনো দয়া নেই। সরকার কি বলেছে যে কোন রকম নকল করা যাবে না। তুমি সারাদিন পড়াশোনা ছাড়া এই যে ইন্টার পরীক্ষা দিচ্ছে এবারে বুঝতে পারবে না কেমন গার্ড হবে। ভাইয়া সেকেন্ড ইয়ার থেকে কিভাবে পড়া উচিত? সেকেন্ড ইয়ার থেকে Seriously? হ্যাঁ, আমি তো ম্যাথ পড়াই, আমি ম্যাথটা বলতে পারি যে তোমার উচিত হচ্ছে তোমরা যারা টার্গেট যে হ্যাঁ আমি কোনো, দেখো দুই টাইপের স্টুডেন্ট আছে তোমাদের এখানে। এক টাইপের স্টুডেন্ট টার্গেট হচ্ছে আমি কোনো হয় মেডিকেলে চান্স পাবো অথবা কোনো ভার্সিটি চান্স পাবো অথবা ইঞ্জিনিয়ারিং চান্স পাবো। আরেক টাইপের স্টুডেন্ট আছে ভাই আমি পড়তে পারলেই হচ্ছে, না পারলেই হচ্ছে, আমার বাপ আমার টাকা দিচ্ছে আমি পড়তেছি, বাপের বাড়ি ভাত খাতি হয়, না হলে আমার বাপ মায়ের তারাই দেবে, এই জন্যই পড়ি। এই স্টুডেন্টদের কোনো পড়াশোনার দরকার নেই। হ্যাঁ, তোমরা বাপের বাড়ি ভাত খাতে থাকো, কিন্তু যদি চান্স পাইতে হয় ভাইয়া, দেখেন আমি যেটা বলতেছিলাম, আমি যারা আমার অফলাইন ব্যাচে আছো যাদের টার্গেট এই জায়গায়, এদের 91% নাম্বার দরকার। ভালো করে একটা জিনিস বুঝেন, 91% নাম্বার। যেমন এবার আমি আমার অফলাইন ব্যাচে আমি এর প্রিপারেশন নাও, ওয়েটের প্রিপারেশন নাও, আমার কাছে স্টুডেন্ট আছে কিছু ওয়েটের যারা প্রিপারেশন নেবে, 91 থেকে 92% নাম্বার দরকার। এখন এই নাম্বার যদি আপনাকে পাইতে হয়, আপনার বইয়ে এমন কোনো অঙ্ক থাকবে না যা আপনি পারবেন না। ভালো করে বুঝবেন আপনি যে ভাই আমি কি করব, এই যে আমি ক্লাস করতেছি, আমি দেখো নিয়ম অনুসারে কি, তুমি কেউ অফলাইন ব্যাচ করো কেউ অনলাইন ব্যাচ করো, আজকে যে ক্লাস হবে আজকে ক্লাসের পড়া আজকে আমি পড়বো, কালকে যেন রাখবো না। যে ধরুন পরশু দিন আমার ক্লাস, তুমি চিন্তা করলে কি ভাইয়ের ক্লাসের আগে আমি 1 ঘন্টা পড়বো নি, অনেক সময় হয়ে ওঠে না, আমরা ভুলে যাই। আমরা কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, হ্যাঁ, আমরা কেউ হচ্ছে আইজ্যাক নিউটন না, আমরা সবাই খুবই সিম্পল। আমরা কি করব, আজকে স্যার ক্লাস করাইলো, স্যারের ক্লাসের পর মিনিমাম 1 ঘন্টা ওইটা নিয়ে বসবো। দেখবা তোমার কাছে হচ্ছে এই নাম্বার পাইতে গেলে তোমাকে অবশ্যই এবং প্রত্যেকটা ম্যাথ পারতে হবে, এমন পারতে হবে যেন যেমন আমাদের হয় না যে আমরা
একটানা বলে যেতে পারি অধ্যায় কি কি আছে, টাইপ করে দেখো আমরা বলতে পারি যে এই টাইপে আছে, অধ্যায়ে আছে, অধ্যায়ে আছে, তোমাদের ভাই বলতে পারতে হবে। যখন তুমি পারবা দেখো এই নামটা পাচ্ছ। এখন ফাইল বলো। ভাইয়া আপনি কি বুয়েটে ছিলেন? না না ভাই, আমি বইটা ছিলাম না, আমি হচ্ছে জাস্ট ছিলাম। বাট আমি হচ্ছে এবার আমার কাছে কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে 2 বছর আমার কাছেই পড়ছে না। এখন ওদের হচ্ছে এবার ওরা বুয়েটের টার্গেট নিয়েছে, ওদের হচ্ছে আমি এবার বুয়েটের প্রিপারেশন নেওয়াবো। গতবার হচ্ছে আমি গত কয়েক বছর আমি ভার্সিটি প্রিপারেশন নেওয়াচ্ছি, কিন্তু এবার হচ্ছে আমি প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করবো আর কি। আশা করি এরা দুইটা আমার কাছে আছে, দুইটা আমার কাছে অলরেডি 5-6টা আছে, দুইটা হচ্ছে তোমার বুয়েটে চান্স পেয়ে যাবে এর মধ্যে। আর বাকি যেগুলো আছে ভাইয়া আমার কাছে, বুয়েটে কি ডাবল গোল্ডেন লাগে? হ্যাঁ ভাই ডাবল গোল্ডেন লাগে। গোল্ডের সাথে হচ্ছে তোমার এটা লাগবে 95% নাম্বার লাগবে, এই নাম্বার লাগবে 91% নাম্বার, 95 না 91 92% নাম্বার লাগবে। আর যাদের টার্গেট এর থেকে কম, যাদের টার্গেট এর থেকে কম, এর থেকে কম বলতে এখানে এটা কম না, এটা কম না, বাট এখানে হচ্ছে কি আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য এই নাম্বার লাগে না। আপনার টার্গেট হইতে হবে যে ভাই আমি বইয়ের সব টাইপ পারি। সব টাইপ পারি বলতে আমার যেখান থেকে যে এমসিকিউ দেওয়া হোক, যেখান থেকে যে সিকিউ দেওয়া হোক, আমি অন্তত অঙ্কটা বুঝতে পারি কি আসতেছে, আমি অঙ্ক করতে পারি। আমি মিনিমাম আমার নাম্বার দরকার হচ্ছে 80%। এটা শুধু ডিউর জন্য না, এর সাথে যারা মেডিকেল দিবা এদের জন্য সেম। মেডিকেলে তোমরা খুবই কম নাম্বারে পরীক্ষা দিতে পারবে, চান্স পাবা না। যদি এখানে কেউ থাকো যেটা মেডিকেল টার্গেট, খুবই কম নাম্বারে তুমি পরীক্ষা দিতে পারবা। আই থিঙ্ক ওরা দুইটায় 9 পাইলে হয়তো পরীক্ষা দিতে পারবে, 8.5 পাইলে পরীক্ষা দিতে দেয়। আমি মেডিকেল প্রিপারেশন নেওয়াই না, আমি জানি না, হয়তো 9 পাইলে পরীক্ষা দিতে দেয় বা 8 অনেক সময়। ভাইয়া এবার 8.5 ছিল। 8.5 ছিল, এখন 8.5 যদি হয়, সো এইখানে পরীক্ষা দেওয়াটা খুবই ইজি। যে তোমার ভাই আমার এসএসসি তে A+ আছে, এসএসসি তে আমার 5 আছে, এসএসসি তে আমি 4.5 পাবো। খুবই সরি, আমি এখানে এটাই 4 ছিল আমার, এটা আমি 4.5 পাবো, বা এটা আমার 4.5 ছিল, এটা আমি 4 পেয়ে যাব। আমি ইজিলি পরীক্ষা দিতে পারবো, যে এখান থেকে যত নাম্বার কেটে নিয়ে যাবে ভাই তুমি চান্স পাবে না। সো মেডিকেল টার্গেট থাকলেও আপনার প্রত্যেক সাবজেক্টে A+ লাগবে। আর A+ পাইতে গেলে কি করতে হবে, নরমালি বলি, শুয়ে থাকা যাবে না ভাইয়া, কোনোভাবে শুয়ে থাকা যাবে না। আপনার কি করতে হবে, অবশ্যই রেগুলারের পর রেগুলার কমপ্লিট করতে হবে। যারা ফার্স্ট ইয়ার, আমি নিউ ফার্স্ট ইয়ার শুরু করছি আজকে থেকে, মানে গতকাল থেকে শুরু করছিলাম নিউ ফার্স্ট ইয়ার, মানে 28 27 এসএসসি 28 বার শুরু করছি, ওদের আমি বলছি রেগুলার যদি কেউ 1 ঘন্টা পড়তে পারে সে একটা চান্স পাবে। রেগুলার এখন থেকে 1 ঘন্টা তোমাদের কাছে, এখন থেকে টিচার স্যার বাদে মিনিমাম 4-5 ঘন্টা নিজেরা দাও, দেখো যে এই 3 জায়গায় এক জায়গা হয়ে যাবে। এর থেকে নিচেগুলো খারাপ না, কিন্তু আমি আবার বলছি এগুলো খারাপ না, অবশ্যই খুবই ভালো, বাট টার্গেট আমি হাইয়েস্ট সেট করে রাখবো। এরপরে আরো 3টা আছে, এখানে আরো কতগুলো আছে, এইখানে তো একটাই পরীক্ষা। সো বাট আমি টার্গেট হাইয়েস্ট সেট করে রাখবো। যখন আমি হাইয়েস্ট সেট করে রাখবো, আমার ব্রেন হচ্ছে আমাকে পুশ করবে যে ভাই আমার এখানে পড়তে হবে। ঠিক আছে, এবার সংকেত মেলা কথা গেছে। ভাইয়া কত ঘন্টা পড়া উচিত? মিনিমাম আপনার জন্য ক্লাস শেষ করে মিনিমাম 5 ঘন্টা, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম বললাম, মনোযোগ দিয়ে 5 এখন ঘন্টা। একটা সাবজেক্ট কি টোটাল আবার বলতেছেন? আমি হচ্ছে আপনার ক্লাস বাদে, মানে যে ব্যাচগুলো আপনি করেন ক্লাস বাদে রেগুলার দিনে 5 ঘন্টার কথা বলতেছি। যে 5 ঘন্টা আপনি মনোযোগ দিয়ে পড়েন, যে সব সাবজেক্ট? সব সাবজেক্ট এনাফ। তুমি বা এখন তোমার কাছে 11 মাস আছে, তুমি রেগুলার 5 ঘন্টা করে এখন থেকে পড়ো, তারপরে টেস্টের পরে ওইটাকে নিয়ে তুমি 7-8 ঘন্টা নিয়ে যাও, দেখবা ইজিলি বাবা ইজিলি A+ হয়ে যাবে। 16 ঘন্টা পড়তে হয় না, 10 ঘন্টা পড়তে হয় না, এখন থেকে পড়তে হয় কাদের, যে বেটা পড়েই নেই 2 বছর, সে বেটা পড়তে হয়। ভাইয়া অনলি 5 আওয়ার্স কি হায়ার Only ম্যাথ 5 বোঝে hours। নাকি অল তুমি সাবজেক্ট? হচ্ছে, আমি তোমাকে বলি, ধরো আজকে যে সাবজেক্ট তুমি পড়াচ্ছি, হ্যাঁ, তুমি আজকে ধরো 3টা ব্যাচ করছো বা 3টা ক্লাস করছো, যে কোনো কিছু 3 স্যারের পড়া তুমি হচ্ছে 5 ঘন্টায় কমপ্লিট করবা। তোমার তারা দেখবে 5 ঘন্টা বলতে এমন না যে 5 ঘন্টা বসে আছে মোবাইল চাপছে, এরকম না। যে 5 ঘন্টা তুমি মনোযোগ দিয়ে পড়তেছো, এই 5 ঘন্টা তুমি দিবা, এরকম করে তুমি টেস্ট পর্যন্ত দিবা 5 ঘন্টা। টেস্ট পর্যন্ত, এই তোমার কেবল ইয়ার ফাইনাল শেষ হলো না, এরপরে প্রি টেস্ট, তারপরে টেস্ট পর্যন্ত দিবা। টেস্টের পরে যে তুমি 3 মাস বা 4 মাস পাবা, ওই 3 মাস বা 4 মাসে হচ্ছে তুমি এই পড়াটাকে 8 ঘন্টায় নিয়ে যাও, 3 ঘন্টা বাড়াও, ইজি হয়ে যাবে, দেখবা তুমি ইজিলি A+ পাবা। যে যাই বলুক, অনেকে বলবে 16 ঘন্টা না পড়লে হয় না, 15 ঘন্টা না পড়লে হয় না। যদি না হইতো, 16 ঘন্টা যদি টেস্টে পড়া লাগতো, দুনিয়াতে কেউ চান্স পেতো না। কারণ একটা মানুষের
7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানো দরকার পড়ে, তার বাইরে তার কাজ আছে। তুমি 5 ঘন্টা 6 ঘন্টা, তোমার অনেকগুলো ব্যাচ, তোমার 7টা সাবজেক্ট, 7টা মিনিমাম ব্যাচ আছে বা অনলাইন ক্লাস আছে, সো এগুলো করার পরে তুমি পড়বা, ঠিক আছে? সো এই টাইম পড়লে এনাফ। ওকে, এবার সংখ্যা 3-2 3-2 দেখো কি বলা আছে, তোমাদের কাছে বই থাকলে পড়ো, আমি লিখে দিই যদিও। একটি ত্রিভুজের তিনটি কোণ সমান্তর শ্রেণীভুক্ত, একটি ত্রিভুজের 3টি কোণ সমান্তর শ্রেণীভুক্ত, এর বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত এদের অনুপাত π/90 ডিগ্রি। কোণগুলোর মান বের করে, কোণগুলো রেডিয়ান এককে নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন, এটা ভালো করে বুঝো। এই টাইপের একটা অঙ্ক বুঝলেই হবে, বাকিগুলো এমনি পারবা। রেডিয়ান এককে প্রকাশ করো। দেখো অঙ্কটা একবার একটু পড়ি, কি বলছে দেখা যাচ্ছে পুরোপুরি, একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, একটি ত্রিভুজের 3টি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। দেখো কি বলা আছে, ত্রিভুজের 3টা কোণ সমান্তর শ্রেণীভুক্ত, এবং এর আচ্ছা প্রথম লাইনটা একটা করে ধরি, ত্রিভুজের 3টা কোণ সমান্তর শ্রেণীভুক্ত। যদি 3টা কোণ সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে কোণগুলো কি হবে, একটু আগে আমরা লিখলাম না যে কোণগুলো, দেখো বলা আছে ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে ত্রিভুজের কোণগুলো কি হবে, একটা যদি আলফা হয়, আরেকটা আলফা প্লাস বিটা, তারপরটা হচ্ছে আলফা প্লাস 2 বিটা, বাট এটাকে আমরা এর আগেরটা দিব আলফা মাইনাস বিটা। একটু করে আসলাম যে ত্রিভুজের যখন 3টা কোণ আমার বলতেছে, ত্রিভুজের যখন 3টা কোণের কথা আমাকে বলতেছে, তখন আমার কোণগুলো কি কি, আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। এবার আসো, এবার আমাকে আসো, এর বৃহত্তর স্যার আলফা প্লাস 2 বিটা দিলে কি কোনো সমস্যা আচ্ছা হতো? দেখো একটা জিনিস তুমি যেটা দিবা, যদি তুমি আলফা প্লাস 2 বিটা দাও, খেয়াল রেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 না? এখন দেখেন আমি যখন এই 3টা যোগ করে দিব একসাথে, 3টা কোণ, তখন এই বিটা আর বিটা কেটে যাবে, বাট আমি 2 বিটা দিই, বিটা বিটা কাটে না। আমি এমন ফরম্যাটে রাখছি এটাকে, যেমনি আমি এই 3টা কোণকে যোগ করব, 3 কোণের সমষ্টি কত, 180, যেমনি আমি 3 কোণের সমষ্টিকে যোগ করব, তখন দেখবা এই বিটা বিটা কাটা, তখন আমি ডাইরেক্ট আলফার মান পেয়ে যাচ্ছি না অঙ্ক থেকে, আমার অঙ্ক ইজি হয়ে যাচ্ছে। বাট আমি 2 বিটা রাখলে, আমি এটা না ধরি, তবে বিটা আমার অঙ্ক থেকে যায়। সো আমরা এমন ভাবে রাখবো এই প্রগমনগুলোকে যাতে করে একটা মান প্রথম শত থেকে কেটে যায়, বুঝে গেছে? এবার আসা হচ্ছে এর কি বলা আছে, এর বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত π/90 ডিগ্রি। কি বলা আছে দেখো তো, এই যে দুটো, এই দুটো, এটা ক্ষুদ্রতম, এটা সবচেয়ে ছোট, এটা মাঝে, এটা সবচেয়ে বড় না? তার মানে কি বলছেন, বৃহত্তম ও ক্ষুদ্রতম এই দুটো কোণকে, একটাকে রেডিয়ানে একটাকে ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত π/90। এটা একটা শব্দ, এটা পরে ইউজ করব। এবার বলছে কোণগুলো রেডিয়ান এককে প্রকাশ করো, তার মানে কি এই কোণগুলোর মান আমার রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। একটা কাজ করি, আমি প্রথমে এটাকে রেডিয়ান এককে ধরে নিই। ওকে, আমি কি বললাম, ত্রিভুজের কোণগুলো একটা পাই মাইনাস আলফা রেডিয়ান, একটা আলফা পাই সরি একটা হচ্ছে আলফা মাইনাস বিটা রেডিয়ান, একটা আলফা রেডিয়ান, একটা আলফা প্লাস বিটা রেডিয়ান।
যদি তাই হয় তখন 3 গুণের সমষ্টি কত স্যার? 2, মানে হচ্ছে তখন 3 গুণের সমষ্টি কত? শুধু পাই। 3 গুণের সমষ্টি 180, 180 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? শুধু পাই দ্বারা প্রকাশ করি। ওকে, যদি তাই হয় এই বিটা বিটা কাটা, তার মানে তুমি কি পাচ্ছ স্যার 3 আলফা ইজ ইকুয়াল টু পাই, অতএব আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 3। ওকে, এটা হচ্ছে আলফার মান পাইছি। এবার কি লাগবে আমার বিটার মান। খেয়াল করো, তোমার এখানে দুটো আননোন মানে একটা আলফা একটা বিটা, যদি আলফা আর বিটা তুমি বের করতে পারো তুমি কোনগুলো পেয়ে যাবা। এখন আমরা ছোটবেলা থেকে পড়তেছি না, যতগুলা আননোন মান থাকে আমার ততগুলো সমীকরণ লাগে। একটা সমীকরণ দেখেন মূল তিনটার যোগফল হচ্ছে 180 বা পাই। এই সমীকরণটা ত্রিভুজের ক্ষেত্রে ফিক্সড, ত্রিভুজের ক্ষেত্রে হলো ফিক্সড যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 বা পাইটা ফিক্সড। তার মানে এই যে বিটা বিটা কেটে গেলে 3 আলফার মান পাই, অতএব আলফা সমান সমান পাই বাই 3। আলফার মান আমি পাইলাম। এবার লাগবে আমার বিটার মান। বিটার মান বের করতে হলে পরে একটা শর্ত আছে, এই হচ্ছে শর্ত যে বৃহত্তম ক্ষুদ্রতম কোণকে যথাক্রমে রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত পাই বাই 90। এবার এটা বেশ খেয়াল করেন, একটু এখানে দাগ দিয়ে দিই। এবার দেখো বৃহত্তম কোণকে রেডিয়ান এককে, এটা রেডিয়ানেই আছে, পাই প্লাস বিটা। আর ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, এটা রেডিয়ান আছে না, এটা ক্ষুদ্রতম, তো যে পাই মাইনাস বিটা ক্ষুদ্রতম কোণ এটা আছে রেডিয়ানে, এটা কিসে লাগবে ভাই? এটা ডিগ্রিতে লাগবে। যে ডিগ্রিতে প্রকাশ করতে হবে কিভাবে প্রকাশ করব? এর সাথে আচ্ছা 180 বাই পাই গুণ করব, সরি 180 বাই পাই গুণ করব, হয়ে গেল ডিগ্রি। এদের অনুপাত মানে কি? এটাকে দ্বারা অনুপাত বোঝায়, ইজ ইকুয়াল টু কত? পাই/9। দেখেন তো স্যার এই লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা ওকে? ভাই লাইনটা বুঝি ভাই। আবার বলি তোমার জন্য, আবার বলতেছি, দেখো অঙ্কটা কি বলছে হচ্ছে যে এই যে তিনটা কোণ এর বৃহত্তম কোণটা, এটা বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণটা এটা সবচেয়ে ছোট কোণ, এটা সবচেয়ে বড় কোণ। বলছে বৃহত্তম মানে সবচেয়ে বড় কোণকে রেডিয়ানে আর সবচেয়ে ছোট কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে এদের যে অনুপাত হবে সেটা হচ্ছে পাই/90। এটা হলো ডিগ্রিতেই আছে, আর এটা রেডিয়ানেই আছে। বড় কোণটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানেই আছে, লিখে দিছি। ছোট কোণটা রেডিয়ানে আছে, কিসে লাগবে? ডিগ্রিতে। তখন এই কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করলে কি করব? 180 বাই পাই লিখবো না? আমরা একটু আগে পড়ে আসছিলাম কোন রেডিয়ান কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কি করতে হয়? তাকে হচ্ছে 180 বাই পাই দ্বারা গুণ করতে হয়। দেখো এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম। এখন এদের অনুপাত কার সমান? এই যে পাই বাই 9, পাই/90 ডিগ্রি সমান। আমি জাস্ট এই যে লাইনটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটুকু আছে আমি জাস্ট এটা এখানে বসাইছি। আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করে এখান থেকে হচ্ছে বিটার মানটা বের করব। যদি এখান থেকে বিটার মানটা বের করতে হয় দেখেন, আচ্ছা এবার আমি একটু এখানে করি, পরে দেখতেছি কোথায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা নিচে ভাগ করতে হয় না, দেখেন অনুপাত আছে মানে কি? তোমার যদি a/b হয় এটাকে তুমি a/b লিখতে পারো। তোমরা আগেও পড়ছো, 9 মনে হয় পড়ছো এই টাইপের জিনিস। a/b কে তুমি a/b লিখতে পারো। তার মানে এই যে এইটাকে এটা দ্বারা ভাগ করে দিতে পারি। নিচে থাকে পাই, হ্যাঁ নিচে এখানে থাকে পাই। এই পাইটা একবারে উপরে উঠাই দিতে পারি। খেয়াল করো এই পাইটাকে আমি একবারে উপরে উঠাই দিতে পারি, হ্যাঁ। আর এখানে থাকে কত? পাই বাই 90। আচ্ছা ডিগ্রি মিগ্রি না দিই, হ্যাঁ ডিগ্রি মিগ্রি না দিই। এই খেয়াল করে আমরা কি করছি? এইটাকে নিচের যে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে এই পাই উপরে উঠে গেছে। তখন কি হচ্ছে? তোমরা
এবার তোমরা কি করতে পারো, দেখো দুই পাশে অনুপাতের দুই পাশে সেম জিনিস থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া যায়। তোমরা পড়ছো আগে, অনুপাতের দুই পাশে সেম জিনিস থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া যায়। বাদ দেওয়া যায় কিভাবে? দেখো এই পাশেও পাই আছে, এই পাশেও পাই আছে। অনুপাতের দুই পাশে সেম জিনিস থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া যায়। আমি পাই পাই দুই পাশ থেকে বাদ দিতে পারি, পারি। এই পাশে 90 আছে না, এই পাশেও 90 আছে, খেয়াল করো। আচ্ছা তোমাদের জন্য আমি অঙ্কটা এইভাবে না করাই, আচ্ছা আমি একটু লাইনটা স্কিপ না করি, আমি পুরো লাইনটা লিখি, তোমরা আবার পরে দেখো। এইটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারতেছি, পাই বাই 90। ওকে, এবার আমি একটা কাজ করব, এটাকে উপরে নিয়ে যাবো, এটাকে নিচে আনবো, মানে এদের জায়গা পরিবর্তন করব। এদের জায়গা পরিবর্তন দেখি নিচে দেখা যাচ্ছে না, নিচে আর জায়গা নেই, একটু উপরে লিখলাম। নিচে আর জায়গা নাই, আমি একটু উপরে লিখি। জায়গা নাই, চলো এটাকে ধরে আমি এখানে লিখব, বা আলফা প্লাস বিটা পাই বাই পাই। দেখো এটাকে আমি এখানে আনতেছি, এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, একান্তরকরণ করতেছি। তখন এটা আলফা মাইনাস বিটা ইন্টু 180 বাই এখানে থাকে 90। যখন থাকে দেখেন এই পাই পাই কেটে দেওয়া যায়, 90 দ্বারা 180 ভাগ করলে 2 থাকে। তখন এইখানে মান থাকতেছে হচ্ছে আপনার আলফা প্লাস বিটা, এই দুইটার সাথে গুণ 2 আলফা মাইনাস 2 বিটা, এই হচ্ছে আপনার মান থাকে। যখন এই আপনার মান থাকে তখন আপনি আলফা গুলোকে এক পাশে নেন, বিটা গুলোকে এক পাশে নেন। দেখেন তো এই মাইনাস 2 বিটা এই পাশে আসলে কি হবে, প্লাস 2 বিটা। এই মাইনাস 2 বিটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস 2 বিটা। বিটা প্লাস 2 বিটা মানে 3 বিটা হয়ে যাবে। এই প্লাস আলফা ওই পাশে গেলে কি হবে, মাইনাস আলফা হয়ে যাবে। দেখো এই প্লাস আলফা ওই পাশে গেলে মাইনাস আলফা, মানে 2 আলফা মাইনাস আলফা কি শুধু আলফা থাকলো। ওকে, খুব ভালো কথা। বিটাকে আমি লিখতে পারি আলফা বাই 3। দেখেন তো স্যার আলফার মান অলরেডি আমরা বের করে আসছি না নিচে, আলফা ইজ ইকুয়াল টু কি পাই বাই 3। সো আমি এখানে আলফার জায়গায় লিখতে পারি পাই বাই 3/3, যার মান কত, পাই বাই 9। খেয়াল করুন, আমরা প্রথম শর্ত যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 বা পাই, এখান থেকে আমরা আলফার মান বের করছি। আর পরে যে শর্ত ছিল যে বৃহত্তম কোণকে রেডিয়ানের ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে অনুপাত থাকবে π/90 ডিগ্রি। এখান থেকে আমরা কি করছি, এই বিটার মানটা বের করছি, এটা হলো বিটার মান। বিটার মান কিন্তু এটা, দেখো আলফা আর বিটা পাইছো। এবার তুমি এখানে বসাই দিলে তিনটা কোণ পাই যাবা। খেয়াল করো, তোমার যখন চাইছে এই তিন কোণ কত, এবার আলফা আর বিটা, যে আলফা আর এই বিটা জাস্ট এই তিন জায়গায় বসাই দিবা, দিলে তুমি তিনটা কোণ পেয়ে যাচ্ছ। বুঝা গেছে কি আমার কথা? সমান্তর বা গুণোত্তর প্রগমনের ভাই আবার একটু বলেন। কোথা থেকে বলবো, প্রথম থেকে? হ্যাঁ। ওকে, যদি প্রথম থেকে বলি, আমার প্রথমে কি ছিল, বলা ছিল যে ত্রিভুজের 3টা কোণ সমান্তর প্রগমনে আছে। হ্যাঁ, ত্রিভুজের 3 কোণ সমান্তর প্রগমনে আছে, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তো আমি এইজন্য আলফা মাইনাস বিটা রেডিয়ান, আলফা রেডিয়ান, আলফা প্লাস বিটা রেডিয়ান ধরছি। তারপরে বলা আছে যে ত্রিভুজের, মানে ওই কোশ্চেনে বলা ছিল এর মধ্যে বৃহত্তম কোণকে রেডিয়ানে, ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হবে π/90। এবার আমি কি করছি, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তখন তার মানে এই 3 কোণের সমষ্টি যদি রেডিয়ানে আসে তার মানে শুধু পাই। এখান থেকে বিটা কাটা, আলফার মান আমাদের বের হয়ে গেছে π/3। এবার পরের শর্ত ছিল যে বৃহত্তম কোণকে রেডিয়ানে, ক্ষুদ্রতম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে অনুপাত π/90 ডিগ্রি। ওইখান থেকে আমরা কি করছি, খেয়াল করুন, এটা নিচে ভাগ করছি, অনুপাতকে ভাগ করা যায়, করার পরে এখান থেকে আমরা বিটার মান বের করছি। আলফা পাইছো, বিটা পাইছো, তোমার কি লাগবে, ত্রিভুজের কোণগুলো লাগবে না? ত্রিভুজের কোণগুলোতে এবার কি করবা, আলফার জায়গায় আলফা বসায় দিবা, বিটার জায়গায় জাস্ট বিটা বসায় দিবা, মান বসায় দিবা। আলফার জায়গায় বসায় দিবা π/3, বিটার জায়গায় বসায় দিবা π/9। করলে এই যে তিনটা মান পাবা, এটাই তোমার অ্যানসার। ওকে, বুঝা গেছে?
যদি বোঝা যায়, যদি বোঝা যায়, আমি পরের টাইপে যাব। এই টাইপের অঙ্ক তোমরা করে আসছো, অনেকগুলো করছো আই থিঙ্ক, অনেকগুলো করছো আই থিঙ্ক। যে এস ইজ ইকুয়াল টু আর থিটা নামে একটা তোমাদের একটা সূত্র ছিল, এস ইজ ইকুয়াল টু আর থিটা, যে ত্রিভুজের, আমি দেখাই একটু। আচ্ছা, ত্রিভুজ কোথা থেকে আসছে, মানে সূত্রগুলো কোথা থেকে আসছে তাও একটু দেখাই দিই তোমাদের। মানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কেন্দ্রে ধরো একটা চাপ, তোমার চাপ হচ্ছে এবি, তুমি এই ত্রিভুজের উপর একটা চাপ দিছো, সরি আমি ত্রিভুজ বলছি না, বৃত্ত, এই বৃত্তের উপর তুমি একটা চাপ দিছো, চাপ দিলে কি হবে, এই চাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করে না, খেয়াল করো, এই চাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করবে, আর এই কেন্দ্র থেকে এই চাপের দূরত্ব হচ্ছে কি আর, আর এই চাপের দুই প্রান্ত বিন্দু দূরত্ব হচ্ছে এস। এস কে বলা হয় হচ্ছে চাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তোমরা এই জিনিস পড়ছো, খেয়াল করো, ভালো করে জিনিস বুঝো। যখন তুমি এই পুরোটা ঘোরো, এই যে এই পুরোটা, এই পুরো দৈর্ঘ্যটা কি ত্রিভুজের পরিসীমানা, খেয়াল করো। আমি যদি এই বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসি, কি পাবো, ত্রিভুজের পরিসীমা পাবো, হ্যাঁ, পরিধি পাবো। ত্রিভুজের পরিধির দৈর্ঘ্য কি, মানে সূত্র কি ছিল, 2 পাই আর, মনে আছে? ত্রিভুজের পরিধি ছিল 2 পাই আর। তাহলে দেখো, যখন ত্রিভুজের পুরো পরিধি তুমি হিসাব করো, তখন মাঝখানে কোণ কত, খেয়াল করেন তো আপনি, একটু ভালো করে বুঝো। তুমি এইখানে কোণ পাবো 360, তুমি যখন এইখান থেকে ঘুরবা, তুমি কত ডিগ্রি ঘুরতেছো, 360 ডিগ্রি ঘুরে আসতেছো না? তুমি 360 ডিগ্রি যখন ঘুরতেছো, তুমি যখন 360 ডিগ্রি ঘুরতেছো, তুমি কত 2 পাই আর পরিমাণ দৈর্ঘ্য পাচ্ছ। কথাটা তো এইভাবে বুঝো, যে যখন তুমি এখান থেকে শুরু করতেছো, 360 ডিগ্রি ঘুরতেছো, ঘুরে এখানে আসতেছো, তুমি কি পরিমাণ দৈর্ঘ্য পাচ্ছ, 2 পাই আর পরিমাণ দৈর্ঘ্য পাচ্ছ না? তাহলে 360 ডিগ্রি ঘুরলে তুমি 2 পাই আর পরিমাণ দৈর্ঘ্য পাচ্ছ। তবে যদি তোমাকে আমি 1 ডিগ্রি ঘুরতে বলতাম, তোমাকে যদি 1 ডিগ্রি ঘুরতে বলতাম, তুমি কি পরিমাণ দৈর্ঘ্য পাইতা, 2 পাই আর বাই 360 ডিগ্রি। কথা কি বুঝতেছো? বাট এইখানে তুমি কত ডিগ্রি ঘুরতেছো, তারপর তো তুমি যখন এইখান থেকে এই এ থেকে বি পর্যন্ত আসতেছো, তুমি যখন এই এ থেকে বি পর্যন্ত আসতেছো, তুমি কত ডিগ্রি ঘুরতেছো এখানে, থিটা ডিগ্রি না? তবে এই থিটা ডিগ্রির জন্য, এই থিটা ডিগ্রির জন্য তোমার দৈর্ঘ্য কতটুকু যাচ্ছে, 2 পাই আর থিটা বাই 360। এটাকে আমি, দেখো তো একটু কাটা যায়, তখন থাকে কি আর থিটা পাই বাই 180। হ্যাঁ, এই যে দৈর্ঘ্যটা তুমি পাচ্ছ, এই দৈর্ঘ্যটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এই দৈর্ঘ্যটাকে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করি। এই জন্য তোমাদের 19 এর সূত্র ছিল, তোমাদের 19 এর সূত্র ছিল s ইজ ইকুয়াল টু আর থিটা। দেখো এখানেও তাই, s ইজ ইকুয়াল টু আর থিটা বলা ছিল, এই থিটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে, এই থিটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। দেখো এই যে আমি ডিগ্রিতে লিখছিলাম, এটা অলরেডি রেডিয়ানে হয়ে গেছে। তার মানে যখন তোমাকে ত্রিভুজের, মানে বৃত্তের যে কোনো একটা চাপের দৈর্ঘ্য চাপে, তখন দেখবে ব্যাসার্ধ আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, অথবা তখন সূত্র কি বলবে, s ইজ ইকুয়াল টু r থিটা, অথবা তোমাকে হয় ব্যাসার্ধ চাপে অথবা থিটা চাপে, বাকি দুটো দিয়ে দিবে। সো ত্রিভুজ এই বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে, s ইজ ইকুয়াল টু r থিটা, যেখানে থিটা অবশ্যই রেডিয়ান কোণে আসে। বুঝা গেল? আগে সূত্র লিখি, তারপরে সূত্রগুলো বুঝাই দিই, তারপরে অঙ্কে আসতেছি। এটা হচ্ছে s ইজ ইকুয়াল টু r থিটা। তারপরে কি দেখো, এটা কি বৃত্তচাপের দৈর্ঘ্য পাইছি কেমন, বৃত্তচাপের দৈর্ঘ্য। বাট এই যে অংশটা, এটাকে কি বলে, বৃত্তকলা বলে না? তোমরা অলরেডি পড়ে আসছো কিন্তু 9 এটাকে বলে কি, বৃত্তকলা। এই যে অংশটা, এটাকে বলে বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবা, খেয়াল করো, একই কাজ। তুমি যখন 360 ডিগ্রি কোণ হিসাব করো, তখন এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? যখন তুমি পুরো বৃত্তটা এবার ঘুরে আসো, কত ডিগ্রি কোণ তৈরি হয়, 360। তখন তোমার বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার না? তাহলে যখন তুমি 1 ডিগ্রি ঘুরবা, তখন কত হবে, পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। যখন তুমি থিটা ডিগ্রি কোণ ঘুরবা, তখন মানে থিটা ডিগ্রি কোণ মানে কি, থিটা ডিগ্রি কোণ মানে কিন্তু এইটুক মাত্র ঘুরবা,
তখন এই যে অংশটা তুমি যাচ্ছ এই অংশের ক্ষেত্রফল কত হবে? হ্যালো, পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি, এই থিটা এখানে আসে গুণ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু হাফ হাফ পাই আর স্কয়ার থিটা, সরি হাফ আর স্কয়ার থিটা পাই বাই 180। দেখো তো এইভাবে লেখা যায় না এটাকে? এটা কিন্তু এইভাবে লেখা যায় যে 2 গুণ 180 360, এই পাই এখানে আর স্কয়ার থিটা। এই সূত্রটা তোমরা যখন 9 10 এ পড়ছো তোমরা পড়ছো বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা বর্গ একক। যেখানে পাই সাইড নোট ছিল থিটা অবশ্যই রেডিয়ানে না থাকবে। হ্যাঁ, সো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পাইলাম হাফ আর স্কয়ার থিটা, যেখানে থিটা অবশ্যই রেডিয়ান থাকবে, আর চাপের দৈর্ঘ্য কি পাইলাম এস ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটা অবশ্যই রেডিয়ান কোণে রাখতে হবে আপনাকে। যদি এইটা বোঝেন আপনার বইয়ের মানে এই যে 6 এর অধ্যায় অংশ শেষ অলরেডি, আপনি পারবেন। কিভাবে আমি এটা দেখাই আপনাদের। ধরেন আপনাদের এখানে কোনো অঙ্ক খুব বেশি আসে নাই, তারপরেও প্রথম অঙ্কটাই যশোর বোর্ডে আসছিল 15 সালে। কোশ্চেনটা হচ্ছে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে একটি বৃত্তচাপ, এরকম কোশ্চেন আছে, আমি চিত্র একে ডাইরেক্ট বুঝাই। এটা হচ্ছে 4 এর 1 বোঝায় না? হ্যাঁ, 4 এর 1 বলা আছে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো এটা বৃত্তের কেন্দ্র, এই ব্যাসার্ধ 30 মিটার। বলা আছে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে, ধরো একটা বৃত্তচাপ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বৃত্তচাপ এ বি, একটা বৃত্তচাপ এই করে কি 30 মিটার ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে বলা আছে বৃত্তচাপটির দৈর্ঘ্য ও বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল বের করো। অঙ্কটা আবার পড়ি আমি। কি বলা আছে? 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে একটি বৃত্তচাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে বলা আছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের করো, আর এই বৃত্তচাপের উপর যে বৃত্তকলা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বের করো। একটু আগে যা করলাম, দেখো তোমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি এস বের করতে বলছে। হ্যাঁ, আমাকে বের করতে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য, তার মানে কি এস বের করতে বলছে। এস ইজ ইকুয়াল টু কি আর থিটা। হ্যাঁ, আর কত আমার? দেখো এটা কিন্তু আর ব্যাসার্ধ বলা আছে না 30 মিটার, ব্যাসার্ধ 30 মিটার বলা আছে, তার মানে এটা হচ্ছে আমার আর, আর এইটা কি আমার থিটা। তার মানে এস এর উপর কি 30 ইনটু 60, এটা ডিগ্রিতে আছে। ও কি বলছিলাম, এই থিটা কোনোভাবে ডিগ্রি থাকা যাবে না, তখন এইটাকে আমি কি বানাবো? রেডিয়ানে বানাই ফেলবো। ডিগ্রি রেডিয়ান বানাতে গেলে কি, ডিগ্রিকে রেডিয়ান বানাতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তখন 3 কাটা 10 পাই হচ্ছে आंसर। হ্যালো, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন 10 পাই তো আর রাখা যাবে না, অবশ্যই পায়ের মান আমরা বসাই দেব। পায়ের মান কিন্তু এখানে 180 না, এখানে 3.1416। পায়ের মান এখানে 3.1416 বসাই দিবা, যা পাবো সেটা তোমার आंसर। হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য। বুঝা গেল আমার কথা? কি যে ভাইয়া আমার আর দেওয়া আছে, এটা দেওয়া আছে, এস আমাকে বের করতে হবে। এস ইকুয়ালটাকে আর থিটা, থিটার মান অবশ্যই রেডিয়ানে লাগবে। রেডিয়ানে লাগলে 60 কে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 3 থাকবে। এই 3 কেটে দিলে 3 10 কে 30, 10 পাই। এখন আমি কি করব? 10 এর সাথে 3.1416 গুণ করে দিব। মানে তুমি ক্যালকুলেটর ডাইরেক্ট পাই তুলে দিবা। ক্যালকুলেটর দেখো পাই আছে, 10 ইনটু পাই ডাইরেক্ট তুলে দাও, যা আসবে সেটা তোমার आंसर। আরেকটা জিনিস চাবে হচ্ছে এই বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এই যে বৃত্তচাপের উপর যে এই যে বৃত্তকলা তৈরি হয়েছে না, এই বৃত্তকলার ক্ষেত্রফল তোমার কাছে চাইছে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র মাত্র কি বললাম? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ
আর স্কয়ার থিটা। এখানেও বলছে থিটার মান অবশ্যই কি রেডিয়ানে হবে, তখন আমরা কি করব, ধরে এখানে বসাই দিব, প্রত্যেকটা মান ধরে বসাই, ক্যালকুলেটর করে দিব, অঙ্ক হয়ে যাবে হাফ। আর এর মান কত, আর এর মান হচ্ছে 30 তার স্কয়ার, থিটা কত 60 ইনটু পাই বাই 180। এটাকে ধরে ক্যালকুলেটরে বসায় দাও, যা থাকে তাই হচ্ছে। আচ্ছা বর্গ মিটার তো দেওয়াই আছে, বর্গ মিটার এক লিখে দাও। ওকে, এটাকে ক্যালকুলেটরে বসায় দাও, যা পাবা সেটা তোমার অ্যান্সার। ভাইয়া এটাকে ছায়াগের অংশের ক্ষেত্রফল বলে? এটা ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল এটাকে বলে না। ছায়াগ্রাম অংশ হচ্ছে, একটু আমি দেখাবো, যেখানে দেখো এটা তো আমি বানাইছি জোর করে, এটা ছায়া আমি বানাইছি, এটা ছায়া থাকবে না বুঝছো। এখানে জাস্ট বলে দিবে বৃত্তকলার ক্ষেত্রফল। ছায়াগ্রাম অংশ একটু পরে আসবো, যেখানে ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল বের করো, এই অধ্যায়ের লাস্ট টপিকস। সেখানেও সেম কাজ। ধরো তোমাকে আমি বললাম যে তোমার হচ্ছে এখানে তখন এরকম থাকবে না, এখানে ছায়া থাকবে না। ধরো আমি এটাই ছায়া না দিয়ে আমি তোমাকে বললাম যে এই ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল বের করো, আসবে একটু পরে। এবার চলো, তুমি মাত্র বের করলা কি, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে পাবা। বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেছো, তখন কি করবা, এই ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফল, পুরো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পুরো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করে তখন বাদ দিবা। ছায়াগ্রাম অংশ আসবো আমি এর পরের টপিকস। ওকে, ছায়াগ্রাম অংশের ক্ষেত্রফল হচ্ছে 26-এ যারা পরীক্ষা দিচ্ছে এদের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমার হিসাবে এখান থেকে 4 মার্ক আসা উচিত, আশা করি 4 মার্ক করে এখান থেকেই পাবে। আচ্ছা এবার আসা হচ্ছে তোমাদের এটা যদি বুঝে থাকো, আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। এবার এই একই অঙ্ক, একই সূত্রের অঙ্ক আমি একটু অন্য টাইপে ধরবো, মানে অন্য টাইপে ধরবো বলতে অন্য কিছু বের করতে বলবো তোমাকে। যেমন তোমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কয়েকটা মানে টেস্ট পেপারে অনেকগুলো অঙ্ক মানে কলেজে আসছে, অঙ্কটা একটু লিখি। অঙ্কটা একটু লিখি, তোমাদের বইও যদিও আছে, বইয়ের হচ্ছে 5-এর 3 নাম্বার অঙ্ক, বইয়ের 5-এর 3 নাম্বার অঙ্ক। দেখো অঙ্কটা একটু আমি লিখি। বলা আছে একজন সাইকেল আরোহী মিনিটে 250 মিটার বেগে এ কলেজ হতে বি কলেজে যায়। কলেজ দুটির অবস্থান পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কোণ উৎপন্ন করে এবং পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে সাইকেল আরোহীর এ থেকে বি পৌঁছাতে কত সময় লাগে? আরোহীর এ হতে বি কলেজে পৌঁছাতে কত সময় লাগে? খেয়াল করে অঙ্কটা এবার যারা পরীক্ষা দিচ্ছে ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন কলেজে পরীক্ষা দিবেন, আমি কলেজে যাই না, কলেজে হয়তো অনেকের পরীক্ষা হয়ে গেছে, এই অধ্যায় থাকলে এই টাইপের অঙ্ক আসতে পারে, বাট যারা এবার পরীক্ষা দেবে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যে কি বলা আছে, একজন সাইকেল আরোহী মিনিটে 250 মিটার বেগে, দেখো এই যে বলা আছে মিনিটে 250 মিটার মানে কি, এটা তার বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে তোমার কাছে। এই যে যেটা মান দেওয়া আছে মিনিটে 250, এটা কি তার ভি দেওয়া আছে। মিনিটে 250 মিটার বেগে এ কলেজ হতে বি কলেজে যায়। কলেজ দুটির অবস্থান
পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কোণ উৎপন্ন করে এবং পৃথিবীর ব্যাসার্ধ কত 6440 কিলোমিটার হলে আরোহীর এ থেকে বি কলেজে যেতে কত সময় লাগে? খেয়াল করেন, আপনার কাছে চাইছে কি ভাই? আমার কাছে চাইছে সময়। আমার কিন্তু সময় চাইছে। আমায় কি কি দেওয়া আছে একটু দেখি আমরা। ওকে, প্রথমে আমার আছে বেগ দেওয়া আছে আমাকে। সাইকেলের বেগ কত? 250 মিটার পার মিনিট। বেগ হচ্ছে 250 মিটার পার মিনিট। তারপরে কি বলা আছে? পৃথিবীর কেন্দ্রে কত কোণ তৈরি করে, মানে কলেজ দুইটা ধরো। আচ্ছা, আগে পৃথিবী আগাইনি, এই ধরো পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে ধরো এ কলেজ, এটা ধরো বি কলেজ। হ্যাঁ, এই এ বি কলেজ ধরো এটা পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে তোমার কাছে, দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। এই আর দেওয়া আছে 6440 কিলোমিটার দেওয়া আছে। আর এই পৃথিবীর কেন্দ্রে এ বি এর যে কোণ তৈরি করে এটা হচ্ছে 1 ডিগ্রি 5 মিনিট বলা আছে। তোমাকে বলা আছে এ থেকে বি তে যাইতে কত সময় লাগে। খেয়াল করেন, বেগ যখন দেওয়া আছে, টি যখন চাইছে, আমরা কোন সূত্র ইউজ করব? s vt সূত্র। তোমরা ফিজিক্স আমার থেকে ভালো পারো, আমরা কি করব? s vt সূত্র ইউজ করব। s vt সূত্র ইউজ করলে টি বের হয়ে যাবে। তার মানে সবার আগে লাগবে কি? s লাগবে না? সবার আগে হচ্ছে আমার s লাগবে। তার মানে আমরা কি করব? সবার আগে থিটাকে 1 ডিগ্রি 5 মিনিটকে আমরা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করে নিব। দেখো, আমাদের যদি s বের করতে হয়, আমার লাগবে প্রথমে লাগবে s লাগবে। s কি? r থিটা। থিটা তো রেডিয়ানে রাখতে হবে। এটা কি আছে? ডিগ্রিতে আছে না? প্রথমে রেডিয়ানে নিয়ে যাও। এই মিনিটকে ডিগ্রিতে বানাবো, তার মানে কি 60 দ্বারা ভাগ করব। এটা কি থাকে? 5 12 60। এটা হচ্ছে 1/1/12 ডিগ্রি। এটাকে আমি লিখতে পারি 13/12 ডিগ্রি। এটাকে যেমনি আপনি রেডিয়ানে প্রকাশ করবেন, এই মানটা কত থাকবে? π/180 রেডিয়ান। কত সেটার অ্যান্সার? ক্যালকুলেটর করে দেখো। এটা হচ্ছে 4 5 3 না, এটা আমরা ক্যালকুলেটরে করে দেখি। 180 গুণ হচ্ছে 12 থাকে হচ্ছে 2160। তার মানে 13π/2160 এত রেডিয়ান হচ্ছে আমার এই থিটার মান। দেখো থিটার মান বের করছি মাত্র হচ্ছে আমরা থিটার মান বের করছি। আমাদের অঙ্ক কেবল শুরু হয়েছে। দেখো মাত্র হচ্ছে কি থিটার মান বের করলাম। তার মানে s কি? r থিটা। r এর মান কত? 6440 ইনটু এটা কত? 13π/2160। তাহলে s এর মান আমরা কত পাচ্ছি? s এর মান আমরা পাচ্ছি হচ্ছে, এর সাথে একটু গুণ করে দিই, 6440 ইনটু 13π ভাগ হচ্ছে তোমার 2160। 121.77 কিলোমিটার। খেয়াল করো কি বলা আছে? তোমার চাইছে কি? চাইছে যে কত সময় লাগবে। ভি দেওয়া আছে, আমরা s vt সূত্র ইউজ করব। তার মানে সবার আগে s লাগবে। দেখো r আর থিটা দেওয়া আছে, আমরা s বের করলাম। s পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা কি করব? s কিসে আছে? কিলোমিটারে। এবার আমরা এই অঙ্কটাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ার অ্যানসার বের করব। কিলোমিটার, দেখো আমার বেগ কিসে আছে? আমার ভি আছে হচ্ছে 250 মিটার পার মিনিট। বাট আমার অ্যানসার কিসে লাগবে? কিলোমিটার পার আওয়ার। মানে পৃথিবী কিলোমিটার হিসাব করে না, সো আমার অ্যানসার দরকার কিলোমিটার পার আওয়ারে। তার মানে এবার আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। মিটারকে কিলোমিটার বানাইতে গেলে আমার কি করতে হয়? মিটার বড় না কিলোমিটার বড়? অবশ্যই হচ্ছে মিটার বড়, সরি কিলোমিটার বড়। সো আমরা কি করব? এটাকে 1000 দ্বারা ভাগ করব আর
আর 1 মিনিটে 250 গুণ 60। ক্যালকুলেট করো। আমি মিটারকে কিলোমিটারে নিলাম আর মিনিটকে আমি কি করলাম ঘন্টায় নিয়ে গেলাম। যদি নিয়ে যাই অ্যান্সার কত আসে আমি দেখি, এর বেগটা আমি দেখে নিই বেগটা কত আসে। বেগটা আসে হচ্ছে 250 গুণ 60 ভাগ হচ্ছে 1000, মানে 15 কিলোমিটার পার আওয়ার বেগ আসে। দেখো 15 কিলোমিটার পার আওয়ার বেগ আসে। বেগ বের করছি, এস বের করছি, আমাদের লাগবে টি লাগবে না? আমরা কি জানি s is equal to vt, তো t is equal to কি s by v। এবার আমরা একটা কাজ করব, এই দুটোকে ভাগ করে দেব। 121.77 ভাগ 15, দেখবা 8.118 এরকম কিছু একটা আছে। 8.118 কিলোমিটার পার আওয়ার এমন কিছু একটা আসে। দেখো এই ছিল হচ্ছে অঙ্ক। তোমায় কি বলা আছে আমি আরেকবার একটু প্রথম থেকে বলি। তোমার কাছে অঙ্কে চাইছে কি যে একজন সাইকেল আরোহী মিনিটে 250 মিটার বেগে সে এ কলেজ হতে বি কলেজে যায়। কলেজ দুটির অবস্থান পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কোণ উৎপন্ন করে এবং পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে আরোহী এ হতে বি কলেজে যেতে কত সময় লাগবে? আমাদের চাইছে সময়। বেগ দেওয়া আছে আর কোথাও বলা নাই বেগ বাড়বে কমবে, কোথাও বলা নাই। তাহলে সমবেগের সূত্র, তখন s = vt সূত্র ইউজ করব। v দেওয়া আছে, t আমার লাগবে, তার মানে s ও তো আমার লাগবে। t বের করতে গেলে s আমার লাগবে, তখন s বের করার জন্য r থেকে আমাকে দেওয়া আছে। এখান থেকে আমি s বের করছি কি সে কিলোমিটারে, কারণ পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটারে দেওয়া আছে। তারপরে এই সূত্রে বসানোর জন্য v লাগবে। v আমার দেওয়া আছে গেছে মিটার পার মিনিটে, মানে 1 মিনিটে কত মিটার যায়। তখন এটাকে আমি কি করলাম কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলাম। এবার এই দুটো জাস্ট এখানে না বসাই দিয়ে ভাগ করেছি, যা থাকবে সেটা আমার অ্যানসার। বুঝা গিয়েছে? একটা বিষয় জানার ছিল একটু। হ্যাঁ বলো। ওই এখানে যে থিটার মান আমরা রেডিয়ানে নিলাম, হ্যাঁ রেডিয়ানে না নিয়ে যদি আমি ওই ডিগ্রিতেই রেখে দিতাম, আচ্ছা যেমন 1 ডিগ্রি 5 মিনিট দেয়া, তো আমি 5 মিনিটকে এদিকে ডিগ্রিতে কনভার্ট করে আমি থিটার মান ডিগ্রিতেই রাখলাম। কিন্তু s ইজ ইকুয়াল আর থিটা, ওখানে আমি যদি লিখি s ইজ ইকুয়াল পাই আর থিটা বাই 180 একবারে, হ্যাঁ ওটাও হবে। এখানে যদি আমি হ্যাঁ, এই কাজ করি, ওইটাও হবে। মানে জেনারেল ম্যাথে যেভাবে আর কি করতাম আমরা হ্যাঁ, বুঝতে পারছি। 9-10 তুমি এটাকে এইভাবে লিখতে যাচ্ছ আর থিটা পাই বাই 180। তুমি ডাইরেক্ট বলতেছো ভাইয়া যে আমি আর থিটা মানে এখানে বসাই দেবো, ক্যালকুলেটর বসাবো, যা আসবে একবার অ্যান্সার চলে আসবে, তাই তো? হ্যাঁ 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 এটাই হবে, কোনো সমস্যা নাই। দুটো একই অ্যান্সার, একই কাজ, তুমি যেভাবে করবা তাতেই হবে, কোনো টেনশন নেই। ওকে, অঙ্ক বোঝা গেছে? যদি অঙ্ক বোঝা যায় এই অধ্যায়ের অঙ্ক শেষ। এবার আরেকটা টাইপে আসি, একটা মানে লেস ইম্পর্টেন্ট টাইপ, জীবনে কখনো আসে নাই। দেখবা টাইপ 5, তোমার বইয়ের পাশে কোনো বোর্ড লেখা নাই, এই যখন অঙ্কটা তুমি করবা, দেখো এইখানে হচ্ছে তোমাকে 9টা তুমি করতে না, যে ভাই ঘড়ির কাঁটার মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ, ঘড়ির মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ যেমন 7 ডিগ্রি 15 মিনিট, 7 ঘন্টা বা 7টা 15, আমি এইভাবে না লিখে দিই 7টা 15, এই 7টা 15 সময় আমাদের ঘড়ির কাঁটার মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? তখন আমরা 9-10 না একটা বড় ওয়েতে করতাম, যে প্রায় হাফ পেজ লেগে যেত, যে ঘন্টার কাঁটা 5 মিনিট এত ডিগ্রি কোণ তৈরি করে, এই টাইপের আমরা একটা অঙ্ক করতাম বিশাল করে। বাট এখানে তা লাগবে না। তোমাদের এমসিকিউ তো সারাটা শর্টকাট সূত্র পড়াইছিল, তোমাদের মনে আছে কিনা ঠিক আছে? 60h minus 11m by 2 ডিগ্রি। তোমাদের মনে থাকা উচিত যে স্যাররা পড়াইছিল যে যদি ঘন্টার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ চায়, তবে আমরা এমসিকিউ ডাইরেক্টলি সূত্র ব্যবহার করব। আমরা এবার যদি আমাদের সিকিউতেও আসে,
যদি আমাদের সিকিউতে আসে ঘন্টা মিনিটের কাছে মধ্যবর্তী আমরা ডাইরেক্ট এই সূত্র ইউজ করবো, আমাদের বইয়ে এই সূত্রটা ডাইরেক্ট দেওয়া আছে। সো আমরা ডাইরেক্ট এই সূত্র ইউজ করবো। তখন কি হবে, এই 7টা 15 মানে 7 হচ্ছে কি ঘন্টা জায়গায় বসবে আর 15 মিনিটের জায়গায় বসবে। 60 গুণ 7 মাইনাস 11 গুণ 15 বাই হচ্ছে 2 ডিগ্রি। যা পাবো সেটা আমাদের অ্যান্সার। আমার কথা কি বোঝা গেল? যা পাবো সেটা আমাদের answer। যদি ঘড়ির কাঁটার ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ আমার কাছে চাই, তখন আমি ডাইরেক্ট এই সূত্র বসাই দেবো। তোমাদের বইয়েই আছে এই সূত্র, 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম বাই 2 ডিগ্রি। বুঝা গেল আমার কথা? সো এই টাইপের আমি করালাম না, আমি এখান থেকে এই যে তুমি একটু যে শুনছো না ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল টাইপ 6, এই টাইপের উপর তোমরা স্টার দিয়ে রাখবা, টাইপ 6 এর উপর স্টার দিয়ে রাখবা। আমি এই টাইপটা শুরু করব। আচ্ছা তোমাদের কি ক্লাস অনেক বেশি যাচ্ছে, এটা কি আজকে শুরু করব নাকি পরের দিন শুরু করব? স্যার পরের দিন। স্যার পরের দিন করবেন। ওকে, যদি পরের দিন করলেও আর 2 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা শুক্রবার ক্লাস নিব না, কারণ শুক্রবারে তোমরা ক্লাসে আসো না। আমি 2টা ক্লাস নিছি, আমি একজন পাইছি 2 দিন। হ্যাঁ, সো হচ্ছে শুক্রবার ক্লাস নেব না, তোমাদের শনিবার রাতে ক্লাস নেব। শনি আর সোমবারে শেষ হয়ে যাবে অধ্যায়। ঠিক আছে ভাইয়া। ওকে।